মায়া গোসল করে ডাইনিং টেবিলে আসতে আসতে দেখল হৃদ ততক্ষণে অফিসে চলে গেছে নাস্তা করে। বাকিদের সবাইকে যথারীতি ডাইনিং টেবিলে উপস্থিত পেল মায়া। হৃদের চেয়ারটা শূন্য অবস্থায় খালি পেতেই চোখ দুটো টইটম্বুর হলো জলে। মায়ের আদর্শ রক্ষাতে গোসল করে আসলো সে, অথচ ফিরে এসে পাষাণ স্বামীকে ফেল না। অবুঝ মায়া বুঝল না কেন হৃদ মায়াকে দেখেও দেখে না, কেন মার সাথে কথা বলতে চাইছে না, আর কেনই বা তাকে এড়িয়ে চলছে। অক্ষত মায়া দুঃখী মনে গিয়ে বসল নিজের চেয়ারে। পেটের খিদায় খাবার কাছে পেতে এক মুহূর্তের জন্য হৃদকে ভুলে গেল, শুধু মনে রাখল সামনে থাকা খাবারগুলোকে। মায়া খাওয়ার মধ্যে দিয়েই জোরালো প্রশ্নের সম্মোহনী হলো হেনা খানের। তিনি অন্তত সূক্ষ্ম চোখে মার গলার কামড়টা পর্যবেক্ষণ করে বলে, এই তোর গলায় কি হয়েছে? কিসের দাগ ওটা? হেনা খান হঠাৎ প্রশ্নে থমথমে খেয়ে যায় রেহেনা বেগম। যদিও হৃদ বলেছে তাদের মধ্যে কিছু হয়নি, তারপরও সংকুচতায় আর ফিরে তাকাতে পারিনি মার দিকে। চেপে থেকে খাবার খেতে লাগলো, কিন্তু উপস্থিত বাকিদের সবার নজর ঠিক গেল মার গলায় গাঢ় লাল কালচে হয়ে থাকা দাগটার দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো সবাই, কিন্তু মার বিশেষ কোনো পরিবর্তন হলো না, এবং খেতে খেতে স্বাভাবিক ন্যায় উত্তর করল হেনা খানের প্রশ্নের, অ্যালার্জি হয়েছে দাদি। খানিকটা উত্তেজনায় মার দিকে এগিয়ে আসলো হেনা খান। মার মাথাটা টেনে নিজের দিকে উপরে তুলল। মার গলার দাগটা চিন্তিত ভঙ্গিতে দেখে বলেন, সে কি হঠাৎ অ্যালার্জি হলো কি করে তোর? কি খেয়েছিস তুই? রাতে তো কিছুই খেলি না, তাহলে অ্যালার্জি হলো কি করে? খেয়েছি তো দাদি, মধ্যে রাতে ফ্রিজ থেকে ঠান্ডা খেয়েছিলাম, তারপর থেকে এমনটা হয়েছে। মার কথাটা ঠিকঠাক গ্রহণযোগ্য হলো না হেনা খানের। তিনি কিছু বলবেন তার আগেই সামনে থেকে তীক্ষ্ণ প্রশ্নের সম্মোহনী হয় আরাফ খানের। তিনি বললেন, ঠান্ডায় কি অ্যালার্জি আছে নাকি তোমার সোনামা? কোন ঠান্ডা খেয়েছিলে তুমি? নাম কি? নামটা জানি না, খাওয়ার সময় লক্ষ্য করিনি দাদা ভাই। ঠান্ডায় অ্যালার্জি আছে কিনা তাও তো জানি না আমি। আজ প্রথমই এমনটা হয়েছে আমার সাথে। কেউ কোনো প্রশ্ন করল না আর এই নিয়ে মায়াকে। সবাই স্বাভাবিকভাবেই বিষয়টি নিল। হেনা খান স্বাভাবিক কণ্ঠে বলল, খাওয়ার পর আমার থেকে অ্যালার্জি একটা ট্যাবলেট খেয়ে নিবি কেমন? বলা যায় না যদি আরও বাড়ে। সতর্ক থাকা ভালো। আমি ফ্রিজে ঠান্ডাগুলোও এক্সচেঞ্জ করে নিব একবার। তুই খা, খেয়ে কলেজে যা। কেন? আমি হসপিটালের যাব না। যাবি বিকাল করে, আমি নিয়ে যাব। কিন্তু এখন তুই কলেজে যাবি। 2 মাস ধরে কলেজ বন্ধ যাচ্ছে তোর। পড়া মিস যাচ্ছে। কলেজে শুরুই হয়েছে মাত্র 3 মাস হলো, তার মধ্যে 2 মাস তোর বন্ধ গেল। পড়াশোনায় কতটা পিছিয়েছিস খবর আছে তোর। তাই বাহানা না দিয়ে কলেজে যা তাড়াতাড়ি। অসন্তুষ্টের গলা চাড়ল মায়া। বিরক্তি ভঙ্গিতে বলল, আচ্ছা। পিঙ্ক কালারের বোকরা পরিহিত মায়াকে কলেজ ব্যাগে সিঁড়ি বেয়ে নামতে দেখে চমকে উঠে হেনা খান। তিনি ডাইনিং টেবিলে গোছানোর সময় চোখে পড়ল মায়াকে বোকরা পরিহিত অবস্থায় কলেজ ব্যাগ কাঁধে চাপিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে। সাথে অবশ্য জুইও রয়েছে। মায়া কলেজে যাবে তো জুই রেহেনা বেগমের সাথে হসপিটালের যাবে। হেনা খান হাতে প্লেটটা শব্দবিহীন টেবিলে উপর রেখে সম্পূর্ণ দৃষ্টিতে তাকালো মার দিকে। মার গায়ে কাজবিহীন একদম নর্মাল মিহি জর্জেটের মধ্যে পিঙ্ক কালারের বোকরা জড়ানো, মাথা ঘুরিয়ে হিজাব করা। তোর মুখে একই পিঙ্ক কালারের মাস্ক, সেই সাথে হাতেও হালকা ডিজাইনের পিঙ্ক কালারের হাত মোজা পরা, পায়ে মোজা পরে উপরে কলেজের সুট পরা। সব মিলিয়ে একদমই পর্দা প্রথাশীল নারী লাগছে মায়াকে। হেনা খান খানিকটা কেঁপে উঠল যেন মার এই রূপ দেখে। সমাজের উচ্চ শ্রেণী মানুষ হওয়ায় খান বাড়ির বংশধরদের মধ্যে কোনো নারী পর্দা করে না। তাদের উঁচু শ্রেণীর সমাজের সাথে হয়তো যায়, তাই কেউ কখনো করে না। কিন্তু মায়াকে হঠাৎ পর্দায় দেখে মনে শান্তি লাগলেও আবার অশান্ত হলেন এই ভেবে যে তিনি তো মায়াকে কোনো রূপ বোকরা কিনে দেয়নি। তাহলে মায়া বোকরা পেল কোথায়? মার মুখোমুখি এসে দাঁড়ালো হেনা খান। থমথমে গলায় বলল, হঠাৎ বোকরা পরলি যে? মার সোজাসাপটা উত্তর, আজ থেকে আমার বোকরা পরেই চলতে হবে দাদা। উনি নিষিদ্ধ করেছেন বোকরা না পরে বাহিরে যেতে, তাই বোকরা পরছি। হেনা খান আর মার কথোপকথন ড্রয়িং রুমের সোফার থেকে ঘাড় ঘুরিয়ে তাকায় ফিহা, রেহেনা বেগম ও আরাফ খান। তারা টুকটাক কথা বলছিল নিজেদের মাঝে, আর মার জন্য আরাফ খান অপেক্ষা করছিল। তিনি মায়াকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে যাবেন বলে, কিন্তু মায়াকে বোকরা পরে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা অবাক তারাও হয়েছে। হেনা খান মার কথার প্রেক্ষিতে পুনরায় প্রশ্ন করে মিহি কণ্ঠে। তিনি বলেন, রিন বোকরা পড়তে বলেছে তোকে? হুমম।
এসব বোকরা রিক কিনে দিয়েছে তোকে? হুমম। কবে? 2 মাস আগেই। যেদিন নাকফুল পড়েছিলাম সেদিনই তো কিনে দিয়েছিল উনি। তুমি দেখনি? মায়া কথায় দীর্ঘ নিঃশ্বাস ফেলেন হেনা। মনের মধ্যে অন্তত শান্তির ঢেউ খেলে গেল মার কথা শুনে। অবশেষে তিনি পেরেছেন রিককে সংসারী করতে। আর কোনো চিন্তা নেই উনার। এবার মায়া ভালোই ভালোই মায়া অনার্স পাসটা করলেই হলো। ঘটা করে আবারও বিয়ে দিবেন তিনি দুজনের। কিন্তু ততদিনে মার পরিবার ঝামেলা না করলেই হলো। দুপুর 2টা সময় মাফিক আয়ন নিজের গাড়ি ছুটিয়ে হসপিটালের গেট ধরে ভিতরে ঢুকার সময় বেখেয়ালি চোখ যায় রাস্তা পাশে দাঁড়িয়ে থাকা জুইয়ের উপর। অন্তত হাসি মুখে দাঁড়িয়ে কথা বলছে শুভর সাথে। হাতে ফুচকা প্লেট, চোখে ঠোঁটের সাথে মৃদু মাথা নাড়িয়ে হেসে কথা বলছে জুই। তার ঠিক পাশেই অবশ্য ফিহাও দাঁড়িয়ে আছে। কিন্তু সেদিকে চোখ গেল না আয়নের। তার তীক্ষ্ণ দৃষ্টি আপাতত জুইয়ের উপরেই। মেয়েটা অকারণে অন্তত বেশিই হাসে আজকাল। অযথা হাসিটাও এক প্রকার বিরক্তি কারণ হলো আয়নের। আয়নের সমস্যাটা এটা না যে জুই বেশি হাসে। তার সমস্যা হলো জুইয়ের হাসিটা নিয়ে। জুইয়ের হাসিটা চিরপরিচিত তার। মার হাসির মতন। তাই আয়নের সমস্যা হয় যখন জুই হাসে। না চাইতেও মনে করিয়ে দেয় মায়াকে। মনে করিয়ে দেয় তার বুকের তীব্র চাপা ব্যথাটাকে। আয়ন ভুলতে চায় মায়াকে। কারণ মায়া তাকে নয় হৃদকে ভালোবাসে। শুধু ভালোবাসে যে তা নয়। অসম্ভব পাগলামো রয়েছে মার ভালোবাসাতে হৃদের জন্য। যেখানে আয়নের জায়গায় কোথাও নেই। হয়তো পাবেও না আর। আয়ন জুইয়ের থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকায়। থামিয়ে দেওয়া গাড়িটা পুনরায় চালিয়ে হসপিটালের পার্কিং এরিয়াতে চলে যায়। গাড়ি পার্ক করে হসপিটালের ভিতর যেতে গিয়েও হঠাৎ থেমে যায়। কিছু একটা ভেবে আয়ন ঘুরে যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জুইয়ের দিকে। গেট ধরে বের হতেই আবারও চোখে পড়ল জুইকে। ততক্ষণে শুভ জুইকে পানির বোতল এগিয়ে দিচ্ছে পানি খাওয়ার জন্য। আর জুইয়ের ফুচকা প্লেট নিজের হাতে নিচ্ছে যত্ন সহকারে। আশেপাশে পরিচিত কাউকে আর দেখল না আয়ন। তবে চোখ ঘুরাতেই ফিহাকেও দেখল পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। তবে অল্প একটু দূরে দাঁড়িয়ে আছে। আয়ন কপাল কুঁচকে এলো জুই শুভের ঘনিষ্ঠতা দেখে। পর মুহূর্তে ভাবল হয়তো দুজন প্রেমিক প্রেমিকার যোগল হবে। আয়ন আর ঘাটালো না সে বিষয়ে। বরং এগিয়ে গেল তাদের সামনে। নিজের উপস্থিত জানান দিতে গলা ঝেড়ে গম্ভীর কণ্ঠে বলল আয়ন। জুই আপনি আমার কেবিনে আসুন 10 মিনিটের মধ্যে। জুই পানি খাচ্ছিল আয়নের হঠাৎ কথায় নাকে মুখে উঠল সঙ্গে সঙ্গেই। জুইকে শান্তি করার জন্য ততক্ষণে শুভ জুইয়ের মাথায় ধীরে হাত বুলিয়ে দিচ্ছে খানিকটা অস্থির ভঙ্গিতে। জুই থামল। আর চোখে তাকালো আয়নের দিকে। আয়নের দৃষ্টি বেশ তীক্ষ্ণ ও প্রখর। তাদের দিকেই তাক করা কপাল কুঁচকে। জুই কিছু বলতে পারল না। তবে তার আগেই মুখ খুলল শুভ। অন্তত ভদ্রতার স্বরূপ হেসে বলল, আরে ডক্টর আয়ন যে, আপনি তো আচ্ছা লোক। হুটহাট উপস্থিত হয়ে চমকে দেন আমাদের। এবার কিন্তু তার থেকে একটু বেশি হয়ে গেল। আমাদের জুই ভয় পেয়েছে। ডাক্তার হয়ে সুস্থ মানুষকে রোগী বানাতে নেই। যা হোক, তা জুইকে কি দরকার আপনার? কেবিনে কেন যাবে কিছু বলবেন নাকি আপনি? শুভের অতি ভদ্রতা টাইপ কথাগুলো পছন্দ হলো না আয়নের। খানিকটা বিরক্তি বোধ করল। তবে চেহারায় প্রকাশ করল না সেটা। স্বাভাবিক থাকল। বাম হাতের ঘড়িতে সময়টা দেখে নিয়ে পকেট দুহাত গজিয়ে দাঁড়ালো। স্বাভাবিক ন্যায় বলে উঠল, আপনার কৌতূহল বেশ, থাকাও ভালো। আর আপনাদের জুই মনে হয় জানে কেন ডাকছি তাকে আমি। তারপরও যদি কৌতূহল মেটাতে চান তাহলে এই প্রশ্নটা আমাকে নয় বরং আপনাদের জুইকে করুন। আশা করছি উনি আপনাকে উত্তরটা দিবেন মিস্টার শুভ। অনুরূপভাবে আমি একজন ডক্টর মানুষ। সুস্থ মানুষকে যদি রোগী বানানোর ক্ষমতা রাখি, তাহলে তাকে পুনরায় রোগী থেকে সুস্থ বানানোর ক্ষমতাও রাখছি আমি। তাই বলা যায় ডক্টর আমি, রোগীও আমার। সবই আমার। মাঝ থেকে বাদ পড়লেন আপনি। আয়নের ঘুরপ্যাচ কথায় কপাল কুঁচকে আসে শুভের। আপাতত আয়নের লাস্ট কথার মানেটা বুঝতে পারছে না সে। বুঝার চেষ্টাও হয়তো করেনি। তবে শুভ পুনরায় কিছু বলবে তার আগে আবারও মুখ খুলল আয়ন। ফিহাকে উদ্দেশ্য করে বলল, তুই এখানে কেন? আয়নের কথায় থমথমে গলায় উত্তর করল ফিহা। জুইয়ের সাথে এসেছি ভাই আঙ্কেলকে দেখতে। আর আম্মু বাসায় নেই তাই কাল নানু বাড়িতেই ছিলাম আমি। আরও 2 দিন থাকবো নানু বাড়িতে। তারপরও বাসায় যাব। দুপুরের খেয়েছিস তোরা? না, একটু পর খাবে। আরিফ? না মানে আরিফ ভাইয়া খাবার আনতে গেছে রেস্টুরেন্টে থেকে। জুই ফুচকা খাবে বলে আমাদের এখানে দাঁড় করিয়ে গেছেন তিনি। হুমম।
আয়ন পুনরায় চোখ তুলে তাকায় জুঁইয়ের ইতস্তত চেহারার দিকে। গম্ভীর মুখে আবারও নিজের বামহাতের ঘড়িটি দেখে নিয়ে তারা দিল জুইকসে বলে উঠল, 10 মিনিট। 10 মিনিট সময় আছে আপনার কাছে জুই। 10 মিনিটের মধ্যে আপনাকে আমার কেবিন দেখতে চাই। কুইক। কথাটা বলেই চলে যেতে নেয় আয়ন। কিন্তু পিছন থেকে জুইয়ের জড়তার ডাক শুনে থেমে যায় এবং কপাল কুঁচকে জুইয়ের দিকে তাকাতেই পুনরায় জুই ইতস্ততর সহিত বলে ওঠে, কেবিনে কেন? আমি কথা বলবো তাই। কারণ পার্সোনাল টু বি পার্সোনাল। আমি পার্সোনাল কিছু অবশ্যই কারোর সামনে বা রাস্তায় দাঁড়িয়ে কথা বলবো না, তাই না? তাই বলছি আপনার হাতে 10 মিনিট সময় আছে, আমার কেবিনে আসুন দ্রুত। নয়তো 11 মিনিটে মাথায় যেটা হবে সেটা নিশ্চয়ই শোভনীয় কিছু হবে না আপনার জন্য। সো বি কুইক অ্যান্ড কাম ফাস্ট। আয়নের কথা শেষ করেই যে দাপে এসেছিল সেই দাপে আবার চলেও গেল। শুভ আয়নের হঠাৎ আচরণটা বুঝতে না পারলেও জুই ফিলাটিকে বুঝতে পারছে কেন আয়ন জুইয়ের সাথে আলাদা করে কথা বলতে চাইছে। থমথমে পরিবেশ। আয়নের কেবিনে জড়তা নিয়ে বসে আছে জুই। আর বারবার আর চোখে আয়নের কঙ্কান দেখছে। আয়ন স্বাভাবিক ভঙ্গিতে নিজের কেবিনের সেলফের তাকের মধ্যে কিছু একটা খুঁজে চলছে মনোযোগ সহকারে। পেয়েও গেল অবশেষে। নীল কভারের একটা পাতলা ফাইল হাতে নিল। পৃষ্ঠা উল্টিয়ে চেক করলো ফাইলটা ঠিক আছে কিনা। সঠিক ফাইল হতেই স্বস্তির ভঙ্গিতে পুনরায় নিজের চেয়ার টেনে বসল জুইয়ের সামনে। স্বাভাবিক ভঙ্গিতে জুইয়ের সামনে নীল ফাইলটা টেবিল ঘেঁষে এগিয়ে দিতে দিতে বলল আয়ন, একবার ফাইলটা চেক করে নিন জুই। দেখুন সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখানে আমাদের বিয়ের কাবিননামা আছে, সাথে আমাদের ডিভোর্সের নোটিশনামাও। অবশ্য এখনও ডিভোর্স পেপার বানানো হয়নি, তবে এই নোটিশনামা দেখেই অল্প দিনের মধ্যে ডিভোর্স পেপারও বানানো হয়ে যাবে। আপনি শুধু একটাবার চেক করে আমাকে জানান। আয়নের কথায় মুহূর্তে সমস্ত কা নাড়িয়ে বুক কেঁপে উঠল জুইয়ের। নিঃশ্বাস আটকে আসায় টেবিলের নিচ দিয়ে নিজের জামা চেপে ধরল শক্ত করে। কষ্টে গলা জমে আসলো আয়নের মুখে ডিভোর্স শব্দটি শুনে। জুই জানত এমন কিছুই হবে। আগের থেকে খুব প্রস্তুত ছিল। তারপরও নিজেকে সংযম করতে কষ্ট সাধ্য হচ্ছে। বেখেয়ালি জুই মাথা নিচু করে মন্ত হয়ে কিছুক্ষণ বসে রইল। নিজের কষ্টগুলো সংযম করে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করল। সফলও হলো। মুখে দারুণ হাসি রেখে নর্মাল হলো। চোখ তুলে তাকালো আয়নের কুঁচকে আসা চেহারা দিকে। জুই নিজের মনোবল শক্ত করতে আয়নের সামনের সকল প্রকার জড়তা ইতস্ততা কাটিয়ে স্বাভাবিক ন্যায় বসে মিষ্টি হাসল। হাত বাড়িয়ে সামনে থাকা ফাইলটা পুনরায় টেলে আয়নের দিকে দিতে দিতে দারুণ হেসে বলল, আপাতত দরকার নেই ডক্টর সাহেব। আপনি আছেন তো চেক করার জন্য। আমার কিন্তু সেটাতেই চলবে। আপনি শুধু আমাকে সময় আর জায়গাটা বলে দিবেন কেমন। আমি নিজ দায়িত্বে এসে সাইনটা করে দিব ডিভোর্স পেপারে। জুইয়ের স্বাভাবিকতা দেখে আয়ন চমকালো না বিন্দুমাত্র, বরং স্বাভাবিক লাগলো। লাগাটাই স্বাভাবিক। বিয়েটা অনাকাঙ্ক্ষিত ছিল, তাই জনের কারো মধ্যেই ভালোবাসা নামক জিনিসটি নেই। তাই কেউ কাউকে ছেড়ে দেওয়ার কষ্ট পাওয়ার কথা না। আয়ন মনোযোগী হলো না সেই বিষয়ে। তবে নীল ফাইলটি পুনরায় এগিয়ে দিল জুইয়ের দিকে এবং নিজের কথা শেষ করতে আবারও বলে উঠল, আপনি একবার চেক করুন, তাহলে সবটা বুঝতে পারবেন। আমাদের ডিভোর্স হতে আরও মাসখানিকটা সময় লাগতে পারে। তাতে আপনার সমস্যা হবে না তো? না। বেশ, তবে আরও একটা কথা ছিল আমার। জুই ফাইলের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলল, বলুন। আয়ন গম্ভীর চোখ তুলে তাকালো জুইয়ের দিকে। জুইকে 2 সেকেন্ড দেখে নিয়ে বলল, দেখুন আমাদের বিয়েটা যেভাবেই হোক না কেন আপনি কিন্তু আমার ধর্মীয় ও আইনগত দিক থেকে আমার রিগেল স্ত্রী। তাই স্ত্রীদের হক হিসাবে আমাদের ধর্মের একটা দেনমোহর দিতে হয় স্বামীকে। যদিও বিয়ের সময় দেওয়ার নিয়ম, কিন্তু আমাদের বিয়েটা স্বাভাবিক ছিল না বিদায় দেনমোহর দেওয়া হয়নি আমার। তাই আমি চাচ্ছিলাম কাবিননামার যেই দেনমোহরটা দেওয়া আছে সেটা আমি আপনাকে দিতে চাই ডিভোর্স পেপারের সাথে, যদি আপনার কোনো আপত্তি না থাকে তো। কেঁপে উঠা বুকের সাথেও জুই দারুণ হাসল। ফাইলটা বন্ধ করে চোখ তুলে তাকালো আয়নের দিকে। মিষ্টি হেসে গোছানো কথা বলল, সুন্দর চিন্তা ভাবনার আপনার। আমাদের সমাজের আপনার মতো সুন্দর চিন্তা ভাবনার মানুষ খুবই অভাবনীয় ডক্টর। ভাগ্যিস আমার আপনার সাথে দেখা হলো, নয়তো সারা জীবন তো এই বিভেই কাটাতে হতো। কেন আমার জীবনে এত সুন্দর চিন্তা মানুষ পেলাম না এই ভেবে। যাক, আপনি আমাকে ধন্য করলেন আমার জীবনের এসে। আমার চিন্তাটাও দূর করলেন। আমি কৃতজ্ঞ।
এবং অন্তত খুশি হলাম আপনার মতো একজন সুন্দর চিন্তার মানুষের সাথে পরিচিত হয়ে। তবে একটা বিষয়ে খুশি হতে পারছি না ডক্টর। এই যে আপনার মতো উচ্চবিত্ত বড়লোক মানুষের স্ত্রী হয়েও কাবিননামার টাকা এত কম কেন হলো? মাত্র 20 লাখ টাকা। বেশি কম হয়ে গেল না? আমার তো পোষাচ্ছে না। এই ধরেন, আপনার মতো বড়লোক স্বামীর বউদের তো কাবিননামা হবে 2 থেকে 3 কোটি টাকা মতো। তাহলেই তো পোষাবে আমাদের, তাই না? এজন্যই বলছি, একটু কিপটামি হয়ে গেল না ডক্টর আমার কাবিননামার বেলায়? হুমম হয়েছে তো, ভীষণ বাড়াবাড়ি রকমের কিপটামি হয়েছে। তাই মানতে পারছি না বিষয়টি। সাথে কষ্ট লাগছে ভীষণ। এত বড়লোক স্বামী পটিয়ে বিয়ের করলাম, তাও লাভ হলো না। মাত্র 20 লাখ টাকার কাবিননামাটা আমার চলছে না ডক্টর। তাই আপনিই রেখে দিন এটা। আমার তরফ থেকে গিফট নয়, টিপ হিসাবে আপনার দ্বিতীয় বিয়ের জন্য। ভালো হানিমুন প্যাকেজ তো নিশ্চয়ই পাবেন এই টাকায়। আপনার দ্বিতীয় বউ খুশি হয়ে যাবে, ভাববে স্বামী তার ভীষণ বড়লোক ও রোমান্টিকও। সেই সাথে আমিও দয়ালু হয়ে যাব এত টাকা টিপ হিসাবে আপনাদের দিতে পেরে। আজকাল আমাদের সমাজে দয়ালু মানুষেরও বড্ড অভাব আছে ডক্টর। আপনার সুন্দর চিন্তার প্রেমে পড়ে আমিও ততক্ষণে দয়ালু হওয়ার চিন্তা ভাবনাটা করে ফেললাম। কি ভালো না আইডিয়াটা! আমার কিন্তু দারুণ লাগছে ডক্টর। জুঁইয়ের দীর্ঘ কথায় আয়ন দারুণ হাসল। শ্যামবর্ণের মুখে মায়াবী সেই হাসি। জুঁইয়ের কথাগুলো তার মনে ধরেছে ভীষণ। মেয়েটি ছোট হলেও ভীষণ তেজি। বয়সের তুলনায় ম্যাচুরিটি বেশি। গোছানো কথাবার্তা। তাকে অপমানও করছে মিষ্টি ভাষায়। আয়ন হাত বাড়িয়ে জুঁইয়ের সামনে থেকে ফাইল নিতে নিতে নিজ বাক্যে বলল, আপনার অপমান করার ধরনটাও ইউনিক। আই লাইক ইট। তবে আপাতত আপনাকে আমি দয়ালু হতে সাহায্য করতে পারছি না মনে হয় জুঁই। তার জন্য অ্যাডভান্স সরি। কারণ ওই যে বললেন, আমি সুন্দর চিন্তা ভাবনার মানুষ। তাই আপনার সুন্দর কথায় আটকে গেছি। এজন্য আপনার কথা রক্ষাতে হলেও আমি আমার দায়িত্ব পালন করতে বিন্দুমাত্র পিছু পা হব না। আপনি না চাইলেও কাবিননামার প্রাপ্যটা আমি আদায় করব জুঁই। আই এম ইমপ্রেস। সত্যিই আপনার মতো সুন্দর চিন্তার মানুষ হয় না ডক্টর। যা হোক, একটা গল্প শুনবেন? যদিও আপনার হাতে সময় নেই। কিন্তু কথা দিচ্ছে বেশি সময় নিব না। জাস্ট 10 মিনিট সময় নিব আপনার। কি দেওয়ার যাবে আমাকে আপনার মূল্যবান 10 মিনিট সময়? প্লিজ ডক্টর, আজ অন্তত নাটা বলবেন না। নরম মনটা ভেঙে যাবে আমার। আর আমার নরম মনটা ভেঙে গেলে কিন্তু আমি মাঝে মধ্যে একটু আধটু বেয়াদব হয়ে যায় আর কি। আমি বেয়াদব হলে হয়তো ডক্টরের রোগী হওয়ার সম্ভাবনা আছে। তাই বলছি ভেবে চিন্তে নাটা কিন্তু করবেন ডক্টর। কারণ আমার আপনাকে গল্পটা শোনানোর মনোবলটা দৃঢ়। জুঁইয়ের হাসি মুখে ঠান্ডা হুমকিতে দৃষ্টি বদল হলো আয়নের। গাঢ় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো জুঁইয়ের দিকে কিছুক্ষণ। মেয়েটাকে যতটা সহজ সরল ভেবেছিল আয়ন, আসলে ততটাও সহজ সরল নয় মেয়েটা। বরং তার চেয়ে বেশি শক্ত ধাঁচের। কথাবার্তাও প্রচুর গোছানো এবং আত্মবিশ্বাস। সহজে কারো কথায় আসার মেয়ে তো নাই। সামান্য একটা পিচ্চি মেয়ে হয়ে ঠান্ডা মাথায় আয়নকে হুমকি দিচ্ছে। তাহলে সেই মেয়ে অনায়াসেই শাস্তিও বটে। আয়ন গম্ভীর হলো কিছুটা। তবে জুঁইকে সম্মতি জানিয়ে বলল, ইন্টারেস্টিং। একটা পিচ্চি মেয়ে আমাকে হুমকি দিচ্ছে, বিষয়টি আমার কাছে দারুণ কৌতূহল দৃষ্টির কারণ মিস জুঁই। তাই আপনার গল্পটি তো শুনতাই হচ্ছে এবার। আপনি বলুন, আমি শুনব। আয়নের কথায় হালকা হাসল জুঁই। এবং ঠান্ডা মেজাজে বলতে শুরু করল, মার বাবা। উহুম। আমার বাবা। মার থেকে আমার অধিকার বেশি মার পরিবারের উপর। কারণ নামমাত্র মার পরিবার, কিন্তু আমার অধিকার বোধ মার থেকেও বেশি। কারণ মায়াকে ওনারা নিজেদের থেকে দূরে রাখছে। কিন্তু আমাকে মোটেও নিজেদের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে না। বরং বুকে আঁকড়ে রাখে। যত্ন করে। প্রচুর ভালোবাসে। চোখে হারায়। মার বিষয়ে কম্প্রোমাইজ করলেও আমার বিষয়ে নো কম্প্রোমাইজ। তাহলে বলুন, মার পরিবার কিভাবে হলো? পরিবার তো আমার হলো, তাই না? আয়ন চমকানো ভঙ্গিতে বলল তৎক্ষণাৎ, মানে? আপনার বাবা, মার বাবা, মার পরিবার? কিছুই বুঝতে পারছি না। একটু ক্লিয়ার করে বলুন জুঁই। আবারও হাসল জুঁই। ফুরফুরে মেজাজে পুনরায় বলল, আপনি কিন্তু আমাকে বলতে দিচ্ছেন না ডক্টর। মধ্যে প্রশ্ন করে আটকিয়ে দিচ্ছেন। আচ্ছা সরি, প্রশ্ন করব না আর। আপনি বলুন প্লিজ। আমাকে 4 মাসের গর্ভে রেখে আমার আব্বু মারা যায়। ব্রেইন টিউমার ছিল দীর্ঘদিনের। আব্বু সেটা ধরতে পারেনি প্রথমে, কিন্তু যখন ধরতে পারল তখন অনেকটা দেরি হয়ে গেছে।
আব্বুর আম্মুর সাথে বিয়ে হয়ে গেছিল আর তাদের ভুলস্বরূপ আমি আম্মুর গর্ভে চলে আসি। আম্মু আব্বু প্রেমের বিয়ে ছিল। উনাদের 1 বছরের সংসারের ফল আমি। আব্বুর রোগ ধরা পড়ে তখন আমি 2 মাসের গর্ভে। এর আগেই রোগের সমস্যা দেখা দিলেও আব্বু সেটা গায়ে মাখত না, এড়িয়ে চলত। যার ফলস্বরূপ রোগ ধরার পড়ার 2 মাসের মাথায় মারা যান উনি। মা ভেঙ্গে পড়েন। নানু বাড়ির মানুষজন আম্মুকে পরামর্শ দিলেন আমাকে অ্যাবর্শন করে মেরে ফেলতে। আম্মুর সুন্দর জীবন আছে ভবিষ্যতে। আমাকে জন্ম দিলে সেটা নষ্ট হতে পারে। তাছাড়া আব্বু বেঁচে নেই, আর একা একা জীবন পার হয় না। হেনতেন বলে উনাকে রাজি করায়। আম্মুও সঠিক সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, পাশাপাশি আব্বুকে হারানোর সুখে ছিলেন, তাই একটা সময় উনিও রাজি হয়ে যান এবং সিদ্ধান্ত নেন আমাকে মেরে ফেলার। আমি তখন 5 মাসের গর্ভের। কিন্তু সেদিন আমাকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়িয়ে ছিলেন আমার বাবার আদর্শ বড় ভাই শফিকুল ইসলাম। বাঁচিয়েও নিলেন সেদিন। তবে তার জন্য উনাকে জরিমানার স্বরূপ বড় একটা অঙ্ক চুকাতে হয়। আমার বাবার নামের সকল সম্পত্তি আমার মায়ের নামে লিখে দেয় নানু বাড়ির মানুষদের কথায়। শর্ত অনুযায়ী উনারা আমাকে তখনই বাঁচাবে যখন শফিকুল ইসলাম তার ভাইয়ের সম্পত্তির ভাগ লিখে দিবেন আমার মায়ের নামে। শর্ত অনুযায়ী সব হলো। মা সম্পত্তি পেল, আমাকে জন্ম দিল, 7 মাস দুধ খাইয়ে ছেড়ে চলে গেল। নানু বাড়ির মানুষজন নিয়ে গেছিল, তারপর উনাকে অন্য জায়গায় বিয়ে দেন। আমার বাবারা ছিল 2 ভাই, শফিকুল ইসলাম আর আসাদুল ইসলাম। শফিকুল ইসলাম মানে মার বাবা, পরিবারের বড় আদর্শ ছেলে ছিলেন তিনি। দায়িত্বটায় ছিল প্রচণ্ড নীতিবান। আমার বাবার সাথে মার বাবার বয়সে 15 বছর গ্যাপ ছিল। দাদির প্রথম সন্তান হওয়ার পর দ্বিতীয় সন্তান হতে সমস্যা ছিল বিদায় আমার বাবার জন্মটা বেশি দেরিতে হয়। যাই হোক, মূল কথায় আসি। আমার দায়িত্ব নিল শফিকুল ইসলাম ও তার স্ত্রী রেহেনা বেগম। মায়া তখন 3 বা 4 দিনের শিশু ছিল। আমি ছিলাম 7 মাসের শিশু। সেদিন থেকে শিশু মার সাথে সাথে আমাকেও প্রতিনিয়ত নিজের দুধ পান করাতেন রেহেনা বেগম। সবাইকে বলতো আমি উনাদের নিজেদের মেয়ে। মায়া আমার যমজ বোন। সবাই বিশ্বাসও করত, কারণ মার সাথে আমার বেশ কিছু বিষয়ে মিল রয়েছে তাই। মায়া আমার চাচাতো বোনের সাথে সাথে দুধ বোনও হয়। মার মা বাবা আমার দুধ মাতা পিতা। মার থেকেও সবকিছুতে আমার প্রাধান্য বেশি থাকে সবসময় ওই পরিবারের। জন্ম দিলেই যে বাবা মা হওয়া যায় সেটা না, বরং জন্ম ছাড়াও আদর্শ বাবা মা হওয়া যায়। সেটা প্রতিনিয়ত প্রমাণ করেছে আমার পরিবার। জীবন কখনো কোনো পরিস্থিতিতে আমার বিন্দুমাত্র মনে হয়নি আমার জন্মদাতা পিতা মাতা নেই, বা আমি এতিম। বরং সব থেকে জোর খাটিয়ে উঁচু গলায় চলেছি। আমাদের বাবা মা সেই শিক্ষায় দিয়েছে। তাছাড়া বাবা মা, আরিফ ভাই, মুক্তা আপু তারা সব সময় আমার আর মার জন্য সেই জিনিস দুটো করে, কিন্তু কাপড়, জুতা, কসমেটিক, তেল, শ্যাম্পু, এভরিথিং দুটো একই জিনিস কিনে দেওয়া হতো আমাদের জন্য, যাতে বনে বনে ঝগড়া না হয়, ভালোবাসা বজায় থাকে। সাথে এটাও বলা হতো আমাদের মিলেমিশে একের অপরের জিনিস ব্যবহার করতে হবে। বোন বোনকে ভালোবাসাতে হবে, অযত্ন করা যাবে না। আমরাও সেই মোতাবেক চলে এসেছি। ভালোবেসে 2 বোন গলাগলি করে বড় হয়েছি। আমি 7 মাসের বড় হয়েও আমাকে আর মায়াকে একই ক্লাসে ভর্তি করানো হয়। আমাদের সকল পড়াশোনা একসাথেই চলছিল। কিন্তু হুট করে একদিন গিয়ে হাজির হয় খান বাড়ির লোকজন। সেরাতে কি হয়েছিল জানি নেই আমার। তবে আমাদের পরিবারের ঘোর অন্ধকার নেমে আসে মায়াকে ছাড়া। আমি আর মায়া তখন 9ম শ্রেণীতে পড়ি। তার মধ্যে একদিন হুট করে মায়াকে নিয়ে যায় খান বাড়ির লোকজন। আমি একা হয়ে গেলাম। মার শূন্যতা শুধু আমাকেই একা কষ্ট দিচ্ছিল তা না, বরং পুরো পরিবারই কষ্ট পাচ্ছিল। আরিফ ভাইয়া সেরাতে আব্বুর সাথে ঝগড়া করে চট্টগ্রাম চলে যায়, আর আপুও চলে যায় শ্বশুর বাড়িতে। আব্বু নিঃসঙ্গ একা আমাকে বুকে জড়িয়ে কেঁদেছিল সেদিন অনেক। সেদিন প্রথম আমার আদর্শ বাবাকে কাঁদতে দেখেছিলাম আমি। তাই সেদিন আমি আর কষ্ট পাইনি মার জন্য, বরং আমার বাবা মাকে কিভাবে সামলে রাখবো এই কষ্ট পাওয়া থেকে সেটাই মাথায় চলছিল। তাই মার ভাগের দুষ্টামিটাও আমি করতে শুরু করলাম তাদের সাথে। জ্বালাতাম বেশি করে করে, গলায় গলায় চলতাম বাবা মায়ের সাথে। আমার পাগলামিতে আব্বু আম্মুর খানিকটা কষ্ট কমল, তারা স্বাভাবিক হলো। কিন্তু ততদিনে আমি আরো বেশি করে বাবা পাগল মেয়ে হয়ে গেলাম। আমার দুনিয়ার সবকিছু ছাড়া চলবে, কিন্তু আমার আব্বুকে ছাড়া মোটেও চলবে না। একটা জেদ কাজ করতো আমার। আমার আব্বু মানে আমার আব্বু।
যদি কেউ তাকে কষ্ট দিতে চায় তাহলে তাকে আঘাত করতেও আমি দ্বিধাবোধ করব না এমনটা মনে হতো। আমি ছোট থেকেই অন্তত সাহসী একটা মেয়ে। মানুষকে ভয় খুব কম পেতাম। প্রতিবাদী বেশি ছিলাম। অন্যায়টা আমার সহ্য হতো না। কিন্তু মায়া আমার ঠিক বিপরীতে ছিল। প্রচুর ভয় পেত মানুষকে। কেউ আঘাত করলে প্রতিবাদ করতে জানত না। দাঁড়িয়ে চুপচাপ কান্না করত। আবার কারো কাছে নালিশও করত না। চাপা স্বভাবের ছিল তাই নীরবে সহ্য করে নিত। কিন্তু আমি সহ্য করতাম না। ছোটবেলায় যখন কেউ মায়াকে মারত বা আঘাত করত, তখন আমিও তাদের উল্টো আঘাত করতাম। ততটাই আঘাত করতাম যতটা তারা মায়াকে আঘাত করত। সৎবোধে বিশ্বাসী ছিলাম, তাই ছেড়ে দিতাম না কাউকেই। তবে মার শত্রুর কম ছিল। কারণ মার আদু আদু চঞ্চল স্বভাবের জন্য সবাই ওকে পছন্দ করত। আর যারা ক্লাসে ওকে অপছন্দ করত, তারা কেউ আমার ভয় মায়াকে সামনে থেকে কিছু করত না, পিছনে করত। তাই আমিও মায়াকে সবসময় আমার সাথে নিয়ে চলতাম। মায়া ছোট থেকে পর নির্ভরশীল ছিল। এখনো আছে। তাই সবাই মায়াকে নিয়ে বেশি চিন্তা করত। আমিও করতাম। তবে মার সাথে আমার যে দিকটা বেশ গভীরভাবে মিল খায়, সেটা হলো আমাদের দুজনের প্রখর আত্মসম্মানবোধ। মার চাপা আত্মসম্মানবোধটা একটু বেশি। হয়তো সব ক্ষেত্রে মায়া সেটা প্রয়োগ করে না, দেখায়ও না। রাগ কম করে, হাসি খুশি থাকার চেষ্টা করে সব ভুলে। কিন্তু কথায় আছে না, ভীতু মেয়েদের আত্মসম্মান বোধ বেশি হয়। তারা রাগলে সহজে শান্ত করা যায় না। মার ক্ষেত্রেও তাই। আমরা দেখেছি সেটা। খুব কাছ থেকে দেখেছি মায়াকে রাখতে, আত্মসম্মান বোধে টপ বগিয়ে চলতে। অবশ্য মার সেদিন খান বাড়িতে যাওয়ার পিছেও এই আত্মসম্মান বোধটাই ছিল মূল কারণ। মায়া আর বাবার মধ্যে সেদিন কিছু একটা হয়েছিল, যেটা মার আত্মসম্মান বোধে লাগে। তাই মায়া জেদ্দ ধরেই সেদিন খান বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেই। আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন মায়া আর বাবার সম্পর্কের মধ্যে সামান্য গ্যাপ আছে, যেটা মায়া তৈরি করে রেখেছে। মূলত সেদিনের ঘটনাকে কেন্দ্র করে এই গ্যাপটা তৈরি করেছে মায়া। তবে যেদিন পুনরায় মায়া নিজের আত্মসম্মানের তাগিদে কিছু করবে সেদিন হয়তো দুনিয়া ছাড়বে, তবুও নিজের আত্মসম্মান বোধটা ছাড়বে না মায়া। এতটা নিশ্চিত আমি। সেই ক্ষেত্রে আমিও মার অবস্থানই আছি ডক্টর। তবে পার্থক্য এটাই, এই মুহূর্তে দুনিয়ায় ছাড়ার কোনো কারণ দেখছি না আমি। দরকার হলে কাউকে মেরে দিব, তারপরও আমি মরব না। তবে আপনাকে যে ছেড়ে দিব, তাও না ডক্টর। আমাদের বাবা শফিকুল ইসলাম একজন আদর্শ স্কুল টিচার মানুষ। তিনি হাজার হাজার ছাত্র ছাত্রী গড়ার দায়িত্ব নিয়েছেন। সেখানে আপনার কি মনে হয় উনি উনার নিজের সন্তানদের আদর্শ মানুষ হওয়ার নীতিমালা শিক্ষা দেয়নি? শিখাবেন না কিভাবে নিজেদের আত্মসম্মান বোধ টিকিয়ে রাখতে হয় এই দুনিয়াতে বাঁচতে হলে? অবশ্যই তিনি শিক্ষা দিয়েছেন উনার ছেলে মেয়েদের। আদর্শ হওয়ার শিক্ষা দিয়েছেন আমাদের। তিনি সবসময় বলেন, নিজেরটা ছেড়ো না আর অন্যটার দিকে তাকিও না। নিজের আত্মসম্মান ছোট করে এমন সবকিছু মোকাবিলা করো এবং সামনে এগোতে যাও। চুপ থেকো না, নয়তো সামনের মানুষটা তোমাকে ফুটবল ভেবে আবারও আঘাত করতে পারে। তাই কাউকে আঘাত করতে দেওয়ার সুযোগ করে দেওয়া যাবে না। চুপ থাকা মানে অন্যায়কে মেলে নেওয়া। অন্যায় মানা যাবে না, বরং প্রতিবাদ করতে হবে। বাবার কথা মেনেই বড় হয়েছি। তাই প্রয়োজনের তাগিদে কিন্তু আমিও রূপ বদলাতে পারি ডক্টর সাহেব। হালকাভাবে আমাকে নিবেন না। কারণ আদর্শ বাবার জেদ্দি মেয়ে আমি। তাই শুধু শুধু আমার আত্মসম্মান বোধটা নিয়ে টানাটানি না করে নিজের খেয়াল রাখুন ডক্টর। বিয়ে করুন, শাদি করুন, আমার কাবিননামার 20 লাখ টাকা দিয়ে ভালো প্যাকেজের হানিমুন করুন। ঝামেলা মুক্ত হন। আমাকেও ঝামেলাবিহীন রাখুন। আশা করছি আমি আমার আত্মসম্মান বোধের প্রখরতাটা আপনাকে বোঝাতে পারছি ডক্টর সাহেব। তাহলে আজ উঠি ডক্টর। ভালো থাকবেন কেমন? উঠলাম তবে। জুই নিজের দীর্ঘ কাহিনী শেষ করে উঠে দাঁড়ালো। ফাইলটা আয়নের দিকে টেলে দিতেই টনক নড়ল আয়নের। জুইয়ের দীর্ঘ কাহিনীতে ডুবে বসেছিল আয়ন। কারণ আয়নের জানা ছিল না জুই এতিম। মায়া জুইয়ের আপন বোন নয়। সে ভাবতে হয়তো মায়া আর জুই যমজ বোন হয়। আয়নের বুকের কোথাও একটা লাগলো জুইয়ের কথাগুলো। চোখ আউড়িয়ে তাকালো জুইয়ের দিকে আয়ন। ততক্ষণে জুই আয়নের টেবিলে ছেড়ে উঠে দাঁড়ায় যাওয়া প্রস্তুতি নিয়ে। কিন্তু আবারও থামতে হয় তাকে আয়নের জড় প্রশ্নে। আপনার মার সাথে আপনার যোগাযোগ নেই এখন? আয়নের প্রশ্ন থেমে যায় জুই। ঘাড় ঘুরিয়ে আয়নের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, উহুম। ছোটবেলায় তিনি যোগাযোগের প্রয়োজন বোধ মনে করেনি।
আর বড় হয়ে আমি প্রয়োজন বোধ মনে করছি না। আমার বাবাই আমার সব, আমার পুরো দুনিয়ায়। আর আমি সেই দুনিয়া নিয়েই সুখী আছি। তাহলে আর কি চাই আমার? তাহলে আপনার বাবাকে আমাদের বিয়েটার সম্পর্কে জানাবেন না? উহুম, আপাতত জানাবো না। আগে বাবার শারীরিক মানসিকভাবে সুস্থ হোক, তারপর। ততদিনে আমাদের ডিভোর্সও হয়ে যাবে। আর ডিভোর্স হয়ে গেলে বাবাকে বোঝাতে সমস্যা হবে না আমার। আপনি বরং শুধু ডিভোর্সের ব্যবস্থা করে ফেলুন দ্রুত, তাহলেই হবে। আর হ্যাঁ, ডিভোর্স তৈরির অর্ধেক টাকা অবশ্যই আমি দিব। যেহেতু প্রয়োজনটা দুজনের, তাই একা দায়িত্বটা আপনি কেন নিবেন? আমি আমার দিকটা দেখব। ডিভোর্স তৈরি হলে আমাকে জানাবেন। আমি আসব। এবার আসি তাহলে ডক্টর। অনেক কথা হলো। ভুলক্রটি মার্জিত করবেন। আসি। জুই সামনের দিকে ঘুরতে পিছন দেখে উঠল আয়ন। অন্তত স্বাভাবিক ভঙ্গিতে চেয়ারে হেলিয়ে পড়তে পড়তে বলল, আদর্শ বাবার জেদ্দি মেয়ের মনে হয় আমাকে এসব কথাগুলো বলাটা তার ঠিক হয়নি। মানে? কিছু না মিসেস চৌধুরী। আপনি যান। মিসেস চৌধুরী? হুম, নামটা আপনার সাথে যাচ্ছে অনেক, তাই ডাকলাম আর কি। আপনি যান। আমি রোগী দেখব এখন। টিল্ড। মার খান বাড়িতে আছে আজ টানা 3 দিন হলো। এর মধ্যে সবকিছু ঠিকঠাক থাকলেও ঠিক করতে পারছে না হৃদের সাথে নিজের সম্পর্কটাকে। হৃদ যেন আগের থেকে আরো বেশি মার সাথে রাগী উগ্র ব্যবহার করছে। মায়াকে নিজের আশেপাশে ফিরতে দিচ্ছে না। মায়া যেচে হৃদের আশেপাশে গেলেও হৃদ শুধু ধমক আর মেজাজ দেখিয়ে চোখ রাঙায় মায়াকে। বিগত 3 ধরে মায়া হৃদের চারপাশে ঘুরঘুর করেছে প্রচুর। কিন্তু হৃদের থেকে বিশেষ একটা পাত্তা পেল না সে। উল্টো হৃদের রাগের বশবর্তীর শিকার হতে হতো তাকে। হৃদের অবহেলায় মায়া কষ্টে আর কান্নায় জর্জরিত হতো ভীষণ। রাতভর কেঁদেকুটে সকাল হতে হতেই ভুল যেত। এবং পুনরায় হৃদের আশেপাশে ঘুরঘুর করার চেষ্টা করত লুকিয়ে চুকিয়ে। যদি মায়া ভুলি হৃদের সামনে পড়ে যেত তাহলে ভয় পালিয়ে যেত তৎক্ষণাৎ। কারণ হৃদ চোখ রাঙ্গাত মায়াকে। এবং নিজের আশেপাশে মায়াকে থাকতে নিষেধ করত জোর গলায়। এবার কেন হৃদ মায়াকে এতটা অবহেলা করে নিজের থেকে দূরে সরিয়ে রাখছে সেটা একমাত্র হৃদেরই জানা। রাত 4 বিসর্গ 1-3। মায়া খান বাড়ির মেইন দরজার সামনে দাঁড়িয়ে উকি ঝুঁকি মারছে বাগানের সেই বাংলোতে। কারণ বাগানের সেই খোলা বাংলোতে হৃদ বসে আছে সাদা সোফার উপর। হয়তো কাজ করছে। মায়া দূর থেকে আবারও উকি মেরে একবার দেখে নিল হৃদকে। হৃদকে পাশে যাবে কি যাবে না দ্বিধায় ভূগোল খানিকটা। কারণ হৃদ মায়াকে আজকাল কথায় কথায় ধমক লাগাচ্ছে। অবহেলা করে এড়িয়ে চলছে। কড়া কথায় শাসাচ্ছে। তাই মায়া ভয় পাচ্ছে হৃদের সামনে যেতে। নিজের পাশে মায়াকে দেখলে যদি হৃদ আবারও রেগে গিয়ে ধমক লাগায় মায়াকে, তো ভয়ার্ত মায়া খানিকটা হাঁসফাঁস করল। যাবে কি যাবে না তা নিয়ে টেনশনও করল। একটা সময় ভাবল মায়া যাবে, তবে হৃদের পিছন থেকে শুধু উকি মেরে দেখবে একবার যে হৃদ কি করে। কথা বলবে না, সামনেও যাবে না, দূর থেকে দেখে চলে আসবে মায়া। ভাবনা অনুযায়ী মায়া গুটি পায়ে গিয়ে হাজির হলো হৃদের পিছন। তখনও হৃদ সোফায় বসে মনোযোগ সহকারে নিজের কিছু ফাইল খাচ্ছিল। গায়ে অফিসের গেটআপ জড়ালো। পাশেই অবহেলিতভাবে হৃদের কোট আর টাই পরে আছে। এক হাতে ধোয়া উড়ানো কফির মুখ ধরা, তো অন্য হাতটা নিজের উরুর উপর রাখা ফাইলের মধ্যে। হৃদ হালকা সামনের দিকে বুঝে মনোযোগ সহকারে ফাইলটা পর্যবেক্ষণ করছে। হৃদের কুচকানো স্থির দৃষ্টি বলে দিচ্ছে এই মুহূর্তে সে কতটা মনোযোগী সে এই ফাইলের মধ্যে। মায়া ধীর পায়ে আরো এগিয়ে আসলো। হৃদের বরাবর ঠিক সোফার পিছনে দাঁড়ালো গুটিয়ে মেরে। পিছন থেকে হালকা উকি ঝুঁকি মেরে দেখলো হৃদ কি করছে। কিন্তু বিশেষ একটা লাভ হলো না তাতে মার। কারণ হৃদ সামনের দিকে ঝুঁকে বসে ফাইল দেখায়। মায়া শুধু হৃদের পিঠ আর মাথায় দেখলো পিছনে থেকে। কৌতূহলী মায়া আরো এগিয়ে আসলো হৃদের দিকে। সোফা উপর নিজের হাতের ভর রেখে উকি মারল হৃদের পিছনে থেকে। কিন্তু নিজের অসাবধানতার কারণে মায়া নিজের হাতের ব্যালেন্স হারিয়ে পড়ল হৃদের ঘাড়ের উপর উল্টে। আকস্মিক ঘটনায় হৃদের নিজেরও ব্যালেন্স ছুটে যায়। ধোয়া উড়ানোর কফি ছিটকে পড়ল হৃদের নিজের শরীর ও ফাইলের উপর। কিন্তু তারপরও হৃদ মায়াকে শক্ত হাতে চেপে ধরল উল্টে পড়া থেকে। এবং ভয়ার্ত মায়াকে টেনে দাঁড় করায়। কিন্তু ততক্ষণে ভয়ার্ত মায়া উত্তেজিত ভঙ্গিতে হৃদের সাথে আপত্তিকর কাণ্ড করে বসল। হৃদ মায়াকে টেনে দাঁড় করাতেই মায়া ভয়ার্ত চোখ মেলে হৃদের দিকে তাকাতেই দেখল হৃদের ধোয়া উড়নো কফির সম্পূর্ণটা হৃদের বুকে ও শরীরে উপর পড়েছে। হৃদের বুক পুড়ে যাচ্ছে ভেবে মায়া নিজের ভয় ভুলে গিয়ে এক মুহূর্তের জন্য উত্তেজিত হয়ে হামলে পড়ল হৃদের বুকে।
ফটফট করে টেনে হৃদের শার্টের বোতাম সবগুলো ছিঁড়ে প্রাণপণ ফুল দিতে লাগলো হৃদের কয়লাযুক্ত বুকে গোল বৃত্তের মধ্যে। এবং ফুল দিতে দিতে মার উত্তেজনা দ্বিগুণ হলো যখন দেখল ধোয়া উড়ানো কফি হৃদের গুপ্তধনের ভিতরও পড়েছে। অস্থিরতায় মায়া এবার হামলে পড়ল হৃদের প্যান্টের বেল্টের উপর। ঝুঁকে পড়ে হাতে হৃদের গুপ্তধনের উপর ঝাড়তে ঝাড়তে হঠাৎ টেনে ধরল হৃদের প্যান্টের বেল্ট। হতভম্ব হৃদ মায়াকে থামাতে গেলে হাত ছাড়ি দিয়ে ফেলে দিল তার। এবং অস্থির ভঙ্গিতে হৃদের প্যান্টের বেল্ট দুপাশ ছড়িয়ে দিয়ে মায়া হৃদের গুপ্তধনের উপর জোরে জোরে ফুয়াতে লাগল। দ্রুততার সঙ্গে নিজের দুহাতে হৃদের প্যান্টের খুব খুলতে নিবে তখনই ধৈর্যের বাঁধ ভাঙে হৃদের। হতভম্ব হৃদ মার হাতের উপর দিয়ে শক্ত করে চেপে ধরল নিজের প্যান্টের খুব। হতভম্ব হৃদ মার হাতের উপর দিয়ে শক্ত করে চেপে ধরল নিজের প্যান্টের খুব। এবং মায়ার হৃদের থেকে বাধা পেতেই অস্থির ভঙ্গিতে বলে উঠে তৎক্ষণাৎ, আরে হো, হাতে সরান, হাত সরান, পুড়ে যাচ্ছে তো ভিতরে। হতবুদ্ধি মায়া তখনও বুঝল না সে কি করছে হৃদের সাথে। তাই উত্তেজনায় মায়া পুনরায় টেনে ধরে হৃদের প্যান্টের খুব খোলার জন্য। মায়ার হৃদের সাথে টানাটানি করতেই ধৈর্যের বাঁধ পুরোপুরি ভাঙল হৃদের। অধৈর্য গলায় খানিকটা চেঁচিয়ে উঠে মার উপর হৃদ। স্টপ! মায়া শুনল না হৃদের চেঁচানি, বরং আগের ন্যায় অস্থির ভঙ্গিতে বলল, আরে পুড়ে যাচ্ছে তো ভিতরে, হাত সরান না আপনি, আমি দেখি ভিতরে। উত্তেজিত মায়া এতটাই বেখেয়ালি হলো যে বুঝল সে কি করছে হৃদের সাথে। হৃদ মার বোকামো আর নিতে না পেরে জোরপূর্বক মার কাছ থেকে নিজের প্যান্ট ছাড়িয়ে নিয়ে চলে যায় সেখানে থেকে। যেতে যেতে নিজের শার্ট ও বেল্ট দুটোই ঠিক করছে। মায়া হৃদের যাওয়ার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর মাথায় আসলো আসলে সে এতক্ষণ যাবৎ কি করেছিল হৃদের সাথে। হতভম্ব মায়া স্তব্ধ হয়ে ফ্লোরে ধূপ করে বসে পড়ে হাত পা ছড়িয়ে সোফার উপর রাখা হাত দুটোকে স্থির দৃষ্টিতে দেখতে দেখতে উচ্চস্বরে ভ্যা ভ্যা করে কেঁদে উঠে লজ্জায়। এই মুখ সে কিভাবে দেখাবে তার মিস্টার ভিলেনকে। সময়টা বিকাল 4টার কোটায়। শান্ত নিরিবিলি পরিবেশ মোহর রেস্টুরেন্টে বসে আছে আরিফ। আশেপাশে মানুষজন থাকলেও এই পাশটায় বেশ শান্ত। কারণ আরিফ আশপাশের টেবিলগুলোও ভোগ করে রেখেছে সাময়িক সময়ের জন্য। মূলত তার প্রাইভেসি দরকার। কারণ কিছুক্ষণের মধ্যে তার আর ফিহার সম্পর্কটা নিয়ে কথা বলতে যাচ্ছে মেহেরবানের সাথে। তাই মানবহীন শান্ত পরিবেশ হিসাবে এই রেস্টুরেন্টটায় বেস্ট মনে হলো আরিফের। কাল ফোনে কথা হয়েছিল মেহেরবানের সাথে আরিফের। দুজনের সিদ্ধান্তেই আজ সরাসরি আলোচনায় বসা তাদের। আরিফ বামহাতের ঘড়িটায় সময় দেখে নিল এক পলক। সে রেস্টুরেন্টে এসেছে বেশ সময় হয়নি, মাত্রই আসলো। তাই সময় নিয়ে আরও 10 মিনিট বসে থাকতেই অবশেষে ফিহা নিজের মাকে নিয়ে হাজির হলো সেখানটায়। আরিফ ভদ্রতার স্বরূপ উঠে দাঁড়িয়ে সালাম জানালো মেহেরবানকে। সেই সাথে কৌশল বিনিময় করেন নিল আরিফ মেহেরবানের সাথে। তিনি অন্তত গম্ভীর কণ্ঠে আরিফের সালামের উত্তর করে চেয়ার টেনে বসল আরিফের সামনে। ফিহা নিজের মায়ের সাথেই গুটি মেরে বসল। আপাতত প্রচণ্ড ভয় আছে দুজনকে নিয়ে এসে। একদিকে নিজের মাকে আরিফের সাথে মিট করানোর জন্য অনেকটা কাঠখড় পোহাতে হয়েছে তাকে। অন্যদিকে আরিফকে নিয়েও টেনশনে আছে। নিজের মা যদি উল্টা পাল্টা কিছু বলে বসে তাহলে ফিহার আবারও হারাতে হবে আরিফকে। টেনশনে ফিহার হৃৎপিণ্ড চেপে বসে আছে মায়ের সাথে। আর উত্তেজনায় বুক ধড়ফড় করছে ক্রমাগত। ফিহা বসতে বসতে বেশ কয়েকবার চোখে আওড়িয়ে দেখে নিল আরিফকে। আরিফ সূক্ষ্ম চোখে এক পলক পর্যবেক্ষণ করল মেহেরবানের মতিগতি। অন্তত গম্ভীর মুখে বসে আছেন তিনি। ফর্সা গায়ে জড়ানো সাদা দামি শাড়ি, সেই সাথে দুহাতে রয়েছে দুটো সাদা ডায়মন্ডের চুড়ি। গলায়, কানে, নাকেও রয়েছে সাদা ডায়মন্ডের বাহার। সব মিলিয়ে যেন অহংকারী আভিধানিক ভাব প্রকাশ পাচ্ছে তার চেহারায়। আরিফ হালকা হাসার চেষ্টা করল। সে জানে এখন কি হবে তার সাথে। তারপরও ফিহা মন রক্ষাতে আর নিজের ভালোবাসার দাবিতে এসে দাঁড়িয়েছে মেহেরবানের সামনে। একবার অন্তত নিজের ভালোবাসা বাঁচানোর জন্য হলেও শেষ চেষ্টাটা করে দেখতে হয়। আরিফও তাই করল। নিজের মনোভাব শক্ত করল। নিজের মনের মধ্যে থাকা কথাগুলো একটু গুছিয়ে নিল। এবং চোখ আউড়িয়ে তাকালো ফিহার টেনশনে জড়িত মুখটার দিকে। আরিফ হালকা হেসে চোখে ইশারায় আশ্বস্ত করল ফিহাকে টেনশন না করতে। সে আছে ফিহা পাশে। ফিহা টেনশনের মধ্যেও হালকা হাসার চেষ্টা করল। এবং আর চোখে নিজের মায়ের দিকে তাকালো। আরিফ নীরবতা কাটিয়ে প্রথম কথা বলল। মেহেরবানের উদ্দেশ্য বলল, আমরা কিছু অর্ডার করি, তারপর না হোক কথা বলি আন্টি। আরিফের দিকে চোখ তুলে তাকায় মেহেরবান।
গম্ভীর মুখের হালকা মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে মৃদু কণ্ঠে বলল, হুমম। আরিফ অর্ডার দিল মেহেরবানের পছন্দ অনুযায়ী। খাবার মেনু কার্ডটা ওয়েটারের হাতে দিয়ে পুনরায় চোখ তুলে তাকালো মেহেরবানের দিকে। আরিফ অন্তত বুদ্ধিমান ছেলে, তাই সে বুঝতে পারছে মেহেরবানের বর্তমান মতিগতি অবস্থাটা। আরিফ কোনো প্রকার ভনিতা করল না, বরং সোজা নিজ বাক্যে হাজির হল। মেহেরবানের উদ্দেশ্য অতি নম্রতা সহকারে বলতে শুরু করল,